বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা জেনেটিক পাওয়ারের মোনো এ গ্রেড 130 ওয়াটের একটি সোলার প্যানেল কিভাবে সংযোগটা করবেন এটি দেখাচ্ছি। অনেক টেকনিশিয়ান ভাই আছেন বা অনেক কাস্টমার আছেন যারা নিজে নিজে এই সোলারটা লাগাইতে চান, অথবা এলাকাতে টেকনিশিয়ান নাই, সিম্পল একটা বিষয় নিজে নিজেই করতে চান। তারা অনেক সময় ভুল করেন। তো আপনাদের কি ভুল হয় সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিব এবং কিভাবে সংযোগটা সঠিকভাবে দিবেন সেটিও দেখাবো। তো প্রথমে আমরা সোলারের ব্যাক প্যানেলে চলে যাচ্ছি। আমরা সোলারের ব্যাক প্যানেলে গেলে এখানে আমরা কন্ট্রোলার দেখতে পাচ্ছি। আচ্ছা, কন্ট্রোলার খোলার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে বলি। এখানে আউটপুট ভোল্টেজ থেকে শুরু করে সব কিছুই আছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে ভোল্টেজ যদি 23-এর উপরে বা 24-এর উপরে থাকে, অর্থাৎ 25 যদি প্লাস করে, তাহলে ওইটা হচ্ছে 24 ভোল্টের প্যানেল। ওই প্যানেল থেকে আপনারা 12 ভোল্টের ব্যাটারি চার্জ দিলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। 24 বা 25 পর্যন্ত, 24.7 বা 24.9 পর্যন্ত যদি থাকে, অর্থাৎ 25-এর কম থাকা পর্যন্ত ওইটা 12 ভোল্টের প্যানেল। ওইটা কন্ট্রোলার দিয়ে ব্যবহার করলে আপনি পিওর 12 ভোল্টে পাবেন। এবার আসি কন্ট্রোলার বক্সটা খুলে ফেলি। এখানে কন্ট্রোলার বক্স খুলে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ডায়োড, এ পাশে একটি ডায়োড। ডায়োডের দুইটা প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, একটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ পজিটিভ চিনবেন কীভাবে? সহজ সিম্পল উদাহরণ। এই যে কালো প্রান্তটা হচ্ছে নেগেটিভ এবং এই সাদা চিহ্ন দেওয়াটা এটা হচ্ছে পজিটিভ। সো এখন আপনি বলবেন যে এখানে তো তিনটা সংযোগ আছে, তাহলে কোনটায় দিব? ডায়োডের প্রথম কালো প্রান্তে দিবেন এবং এটা হচ্ছে সিরিজে আরেকটা হচ্ছে ডায়োড আছে, এটার এই পজিটিভ এই পাশে, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ চিহ্ন, এটা হচ্ছে নেগেটিভ চিহ্ন। তো চিহ্নগুলো দেখে আপনারা সুন্দরভাবে এই কন্ট্রোলারে কেবলস লাগাবেন। এবার আসি কেবলসের কিছু গাইডলাইন। কেবলস অবশ্যই আপনাকে বেশি গেজের কোয়ালিটিফুল কেবলস হতে পারে, সেটা নিতে পারেন এসকিউ, বিআরবি অথবা আরএফএল বা জাহাজের যে পুরাতন কেবলস, এটা না কিনে জাহাজের নতুন কেবলসগুলো যেটাকে চাইনিজ কেবলস বলে থাকে সেটা কিনবেন। বেশি গেজের কেবলস কিনলে আপনার আউটপুট অ্যাম্পিয়ার এবং ভোল্টেজটা সঠিক পাবেন। মনে রাখবেন যে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ যদি সঠিক না থাকে তাহলে আপনার ব্যাটারিটা ভালোভাবে চার্জ করতে পারবে না। আর ব্যাটারি যদি ভালোভাবে চার্জ স্টোরেজ না হয় তাহলে কিন্তু আপনি দিন শেষে যখন সূর্য থাকবে না অথবা আপনার ব্যাকআপ টাইম প্রয়োজন হবে তখন কিন্তু আপনি ব্যাকআপটা সঠিকভাবে পাবেন না। সঠিক ব্যাকআপ না পাওয়ার কারণে এবং সঠিকভাবে চার্জ না হওয়ার কারণে একসময় এই ব্যাটারিটা বসে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আপনি দায়ী করবেন যে সোলার খারাপ, ব্যাটারি খাওয়া ইত্যাদি। আসলে দায়ী কিন্তু আপনি নিজে, কারণ আপনি সঠিক বুঝে শুনে এই কেবলসগুলো লাগাইতে পারেননি, সেটআপটা সঠিক হয়নি। তা আসুন এবার কেবলস কীভাবে লাগাবো সেটি দেখাই। দর্শক, এটা হচ্ছে 70-76 কেবলস। এটা আমরা হচ্ছে এসকিউ ব্র্যান্ডের দিচ্ছি। আপনারা জানেন বিদ্যুতের লাইনের প্রায় 70 বা 60% শেয়ার হচ্ছে এসকিউ ব্র্যান্ডের। এসকিউ একটি কোয়ালিটি ব্র্যান্ড। আমরা এটা সঠিকভাবে কেটে নিচ্ছি। তো এই তো আমাদের 70-76 কেবলস আমরা এটা সাইজ করে নিলাম। এখন আমরা এখান থেকে এটার ইনসুলেশনটা কেটে নেব। এগুলো ওয়্যার কাটার দিয়ে কাটলে ভালো হয়, কিন্তু সবার বাড়িতে তো ওয়্যার কাটার থাকবে না, যার কারণে আমি প্লাস দিয়েই আপনাদেরকে কাজটা করে দেখানোর চেষ্টা করছি, কারণ প্লাস সবার বাড়িতেই কম বেশি থাকেই। তো এই যে দেখতে পাচ্ছেন এই কেবলসটা খুবই কোয়ালিটিফুল, অনেক গেজ। এটার ভিতর এরকম 70টা কেবলস আছে, যার কারণে এটাকে 70-76 বলা হয়েছে। 76 হচ্ছে এর একটার পুরুত্ব আর 70টা হচ্ছে গেজ, এই কারণে 70-76 বলা হয়েছে। এখানেই যত মারপাস এই সেটিংয়ে যেই সবাই ভুলটা করে, কারণ এখানে দেখেন কোনো নাট বা কোনো জয়েন করার মতন ওইরকম মজবুত কিছু নাই। তো ভুলটা এখানেই সবাই করে, এই কারণেই দেখানো। যারা পারেন তারা তো ঠিক আছে পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্য এই ভিডিও দেখানোর উদ্দেশ্য। তো আমরা আগে কালো কেবলসটাই লাগাই নিচ্ছি। এখানে যে প্যাচটা দিবেন সেটা হচ্ছে এই কেবলসটা ঠিক এইভাবে উঠাবেন। ঠিক কেবলসটা এভাবে নেবেন যতটুকু লাগবে। এখানে দিয়ে চেষ্টা করবেন একটা প্যাচ দিয়ে দেওয়ার। এভাবে যদি কেবলসটা দেন তাহলে কোনোভাবে এটা লুজ হবে না এবং কখনো খুলে আসার সম্ভাবনা নেই। অনেকেই বলে যে ভাই ঝড় বাউরে আমার কেবলস খুলে গেছে সোলারের, তার পিছনে কারণই হচ্ছে
সঠিকভাবে সংযোগ না করা চেষ্টা। এটা অনেক পুরুত্ব তার, এটার ভিতরে যেতে চাবে না সহজে। এটা আপনাকে এভাবে একটু সিস্টেম করে লাগাই নিতে হবে। এই যে আমরা জাস্ট এটাকে এভাবে, এটা এভাবে নেবেন, এটা কখনো আর লুজ করবে না। দর্শক, প্রকাশ থাকে যে এখানে সোল্ডারিং আয়রন করতে পারলে খুবই ভালো হয়, কিন্তু সেটা তো আসলে লোকাল পর্যায়ে কখনোই পসিবল না। সো আপনারা এভাবে দিলেই হবে। আর যাদের সুযোগ আছে সোল্ডারিং আয়রন করার, তারা অবশ্যই সোল্ডারিং আয়রন করে নিলে এটা এত টেনশন করতে হবে না, আরও স্মুথলি এই কাজটা আপনারা করতে পারবেন। তো দর্শক, এই যে আমার লাগানো শেষ। আমরা এখন এই কন্ট্রোলের যে প্লাস্টিক এটা লাগা দিচ্ছি। এটা লাগানোর সময় খেয়াল রাখবেন যে এটা যেন সঠিকভাবে বসে, তাছাড়া কিন্তু এটাতে পানি লিক করবে, পানি ঢুকবে। তো এই হলো এইটা। এখন এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটার সঙ্গে অবশ্যই গুনা অর্থাৎ জিআই কেবলস বা তার কাটা বা প্লাস্টিকের যে কেবল টাই, যে কোনো কিছু দিয়ে সুন্দরভাবে বেঁধে দিবেন যেন এই কন্ট্রোলারে চাপ না লাগে। কারণ কোনো কারণে যদি ঝড় বাউরে এটা লড়ে যায়, তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই টাক্সারে এটা সহ খুলে আসে, তখন তো এটা আপনার সার্ভিস করা মুশকিল। আর এটা যদি আপনি এটার সাথে লাগান, তাহলে সহজে সে ছোটার সুযোগটা থাকছে না। এই ছিল প্যানেল সেটআপের ভিডিও। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো মানে প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আর যদি ভুল ত্রুটি হয়, ছোটো ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এক একজনের কাজের ফিনিশিং এক এক রকম হতে পারে। আপনি আমার চেয়েও ভালো অভিজ্ঞ, আমি যতটুকু জানি আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম। আসসালামু আলাইকুম।